আজকে মাত্র এই কটাই কাঠ পেলাম, কালকে এই কয়েকটা কাঠ দিয়েই চালাতে হবে। আজ তো জঙ্গলটা একেবারে নিস্তব্ধ লাগছে। হে আমার ভোলে বাবা, রক্ষা করো। বাড়িতে গিয়ে আমি স্নান করেই আপনাকে প্রসাদ দেব, তারপর কিছু খাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হে ভগবান, এ কিসের শব্দ? এ তো খুবই ভয়ঙ্কর। তাড়াতাড়ি এখান থেকে পালা রঘু। তুমি কে? কে তুমি? আমি হলাম ভূত। ভূত ভাই দেখো, আমি কিছুই করিনি। জঙ্গল থেকে শুধু কাঠ কেটেছি। তুমি যদি চাও তো সব কাঠ রেখে দাও, কিন্তু আমাকে যেতে দাও। আমি জানি এটা যে তুমি কিচ্ছু করনি, কিন্তু কি করব, সবই আমার এই পেটের দোষ। আমায় আমার খিদে মেটানোর জন্য তোমাকে খেতেই হবে। ভূত ভাই, এই রাবণের মতো হেসে ভয় দেখিও না, আমাকে এখান থেকে যেতে দাও। দেখো, বাড়িতে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। আরে পাগল আছিস নাকি তুই? স্ত্রী বাড়িতে বরের আসার জন্য অপেক্ষা করে না। তো কার জন্য করে? ছাগলের, যাকে সে প্রতিদিন কেটে খায়। আমি তো তাই তোকে মেরে তোর এই দুঃখী জীবন থেকে তোকে মুক্ত করে দেব। না ভূত ভাই, আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলতে পারি যে আমার স্ত্রী এরকম নয়। ও তো ততক্ষণ কিছুই খায় না যতক্ষণ না আমি বাড়িতে যাই। আর এমনিতেও যতক্ষণ না এই কাঠগুলো নিয়ে আমি ওই মালিককে বিক্রি করছি, ততক্ষণ বাড়িতে খাবার কিছুই থাকবে না। আমরা স্বামী স্ত্রী সাধারণ মানুষ ভাই, আমরা আগে থেকেই মরে রয়েছি। আমায় ছেড়ে দাও ভূত ভাই। তোর গল্পটা তো অনেক ভয়ঙ্কর, আমার থেকেও অনেক ভয়ঙ্কর। তাও কি করব, ভূত যদি তোমার সঙ্গে বন্ধুত্ব করে তাহলে খাবেটা কি? আরে তো বলো না ভূত ভাই, তুমি যদি ঘাস খেতে চাও তাহলে আমি এখনই কেটে নিয়ে আসছি, সারা মাস চলে যাবে। আরে বোকা হাঁদা একটা, একটু পড়াশুনো করিসনি? একটা কথা ছিল। কিন্তু এটা তো ভূত ভাই কথার কথা যে ঘোড়া ঘাসের সঙ্গে বন্ধুত্ব করলে খাবেটা কি? আরে পাগল, এখানে ঘোড়া হলাম আমি। কিন্তু তুমি তো ভূত। আরে এই মানুষ, আমাকে তুই বিরক্ত করিস না। আমি প্রথম থেকেই পরিশ্রান্ত। আমার এখন খিদে পেয়েছে, আমি তোকে ছাড়তে পারবো না। ক্ষমা করিস আমায়। এই ভূত তো আমাকে খেয়েই ফেলবে। যদি ওকে খাবার লোভ দেখাই তাহলে বেঁচে যাব। এক মিনিট ভূত ভাই, আমার কথা শোনো, তারপর যদি চাও আমাকে তুমি খেয়ে নিও। তাড়াতাড়ি বল। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে রোজ তোমার জন্য খাবার নিয়ে আসবো, মায়ের দিব্যি বলছি। ডিলটা তো ভালোই মনে হচ্ছে, কিন্তু যদি তুই না আসিস তবে? আমি তোমাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি ভূত ভাই। আমি যদি না আসি তাহলে তুমি আমার বাড়ি এসে আমাকে আর আমার স্ত্রীকে খেয়ে ফেলো। তোর কথা তো ঠিকই, কিন্তু আমার কাছে এর থেকেও ভালো আইডিয়া আছে। শোন, যদি তুই আমার খিদে মিটিয়ে দিস তাহলে আমিও তোকে এমন কিছু দেব যাতে তোর এই দুঃখ কয়েকদিনের মধ্যেই দূর হয়ে যায়। বল, কি বলছিস? আমি তো বলেই দেব, কিন্তু তুমি কি করে জানলে যে আমি খুব গরিব? আরে যেসব মানুষ বনের গাছ কেটে কাঠ বেচে সংসার চালায়, তারা কি কোনো রাজা মহারাজা হবে নাকি? কথা বলছে। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখিস, কাল যদি তুই খাবার না আনিস তাহলে তুই আর তোর বউ দুজনেই শেষ। ঠিক আছে রাবণ ভাই, মানে ভূত ভাই, আমি বুঝতে পেরেছি। আমি অবশ্যই কালকে খাবার নিয়ে আসবো। ঠিক আছে, যা। কিন্তু এখন কি কিছু খাবার দাবার আছে তোর কাছে? হ্যাঁ, আমার কাছে চানা আছে। ঠিক আছে, তাই দে ভাই। আজ এটা দিয়েই কাজ চালিয়ে নি, কিন্তু কাল কিন্তু একদম, হ্যাঁ, যা এখন। চানাটা ভালোই। আচ্ছা ঠিক আছে ভূত ভাই,
খুব বাঁচা বেঁচে গেছি। তারপর কি হলো? আরে তারপর আবার কি হবে, বেঁচে গেছি। না হলে তো ওই ভূত আজকে আমাকে মেরেই ফেলতো। আরে সেসব তো ঠিক আছে, এখানে এখন আমাদের দুজনেরই খাবার জুটছে না, ওকে কি করে খাওয়াবো? তুমি চিন্তা করো না, আমি কিছু ভেবে রেখেছি। অনেকদিন ধরেই তোমরা খুব জ্বালাতন করছিলে আমাদের সব খাবারও খেয়ে নিতে। এবার দেখো তোমরা কেমন শাস্তি দিই আমি তোমাদের। আরে এখানে কার সাথে কথা বলছো? ভূত ভাইয়ের খাবারের সঙ্গে। আমি ঠিক জানতাম তুমি খুব বুদ্ধিমান, তাই তো তোমাকে বিয়ে করেছি আমি। আমি খুব ভালো করেই জানি তুমি আমার রক্ত খাওয়ার আগে আমাকে বাটার লাগাচ্ছ, কিন্তু ঠিক আছে, আমার স্ত্রী বলে কথা। এক্ষুনি আসছি ভূত ভাইকে এটা খাইয়ে, তারপর আমি তোমার ব্যবস্থা করছি। ভূত ভাই, এই নাও, তোমার জন্য খাবার এনেছি। ভূত ভাই, আমি কি যাব? আমি তোর এই দায়িত্ব বোধে খুব খুশি হয়েছি। এই নে তোর পুরস্কার। সোনার মুদ্রা? এরপর থেকে তো আমাকে আর কষ্ট করতে হবে না। ধন্যবাদ ভূত ভাই, আমি কালকে খাবার নিয়ে আবার আসবো। হ্যাঁ, কালকে আমি আবার আসবো। হুররে, কালকে আবার আসবো। এই যে সুন্দরী, এই দেখো সোনার মুদ্রা। আর আমাদের কোনো কষ্ট থাকবে না, আমরা বড় লোক হয়ে যাব। কিন্তু কে দিল? আরে কে দেবেটাকে? ভূত ভাই দিয়েছে। আসল তো? 100% আসল এটা। মানুষ বোকা বানাতে পারে, ভূত নয়। ছাড়ো এসব, তুমি উনুন জ্বালাও, আমি সোনার দোকানে এটা বিক্রি করে কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা শোনো, তুমি বাজার থেকে গঙ্গা জল কিনে এনো, আর সব সময় তোমার কাছেই রেখো, যাতে কোনো অশুভ ছায়া তোমার চারপাশে না ঘোরে। ঠিক আছে। নমস্কার মালিক। হ্যাঁ, নমস্কার নমস্কার। ব্যাপার কি রঘু তোমার? বলো, কিভাবে সেবা করতে পারি তোমার? দেখুন মালিক, আসলে একটা ব্যাপারে আমাকে আসতে হলো। আর এই গরিব লোকটা স্বর্ণমুদ্রা আবার কোত্থেকে পেল? লোকটা জঙ্গলে কোনো গুপ্তধন পেয়ে যায়নি তো? ঠিক আছে, ওকে টাকা দিয়ে দিই, তারপরে খোঁজ নেব। এটা কোথা থেকে পেলে তুমি? কোনোভাবে চুরির মাল তো নয়? আরে না মালিক, এটা চুরির নয়, এটা সততার পুরস্কার। আপনি টাকা দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। এখন একে সঠিক দাম দিয়ে দিই, পরে আমি দেখব যে স্বর্ণ মুদ্রাটাও পেল কোত্থেকে। আচ্ছা মালিক, আমি চলি। কি গো, এই দেখো কি এনেছি আমি তোমার জন্য। সারা মাসের চাল ডাল মশলা আর মিষ্টি নিমকি। আর এই দেখো, তোমার শাড়ি ছিঁড়ে গিয়েছিল না? আর হ্যাঁ, গঙ্গা জলও আমি কিনে নিয়েছি, যেটা সব সময় নিজের কাছে রাখবো। আমি জানতাম একদিন তুমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করবে, তাই জন্যই তো তোমায় আমি বিয়ে করেছি। আচ্ছা, এবার কিছু রান্না করো, খুব খিদে পেয়েছে। কালকে সকালে কাজে বেরোতে হবে। আমি বরং গাছে উঠে লুকিয়ে থাকি, ওখান থেকেই রঘুর ওপর নজর রাখবো।
কি গো, আমি এগুলো ভূত ভাইকে খাইয়ে আসছি। এখন আবার চলল কোথায়? ধাওয়া করতে হবে। ভূত ভাই, এই নাও খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো, তাজা খাবার। ঠিক সময় এসেছিস তুই ভাই, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। খুব জোরে খিদে পেয়েছে আমার, দে খাবার দে। এই যে রঘু, আমি থাকতে তুমি পাবে সোনা। ওই সোনা হলো আমার, শুধু আমার। চলো এখন ওই মুদ্রা দিয়ে দাও আমায়, তাহলে আমি তোমায় প্রাণে মেরে ফেলবো। দিয়ে দাও আমায়। মালিক লোভের বশে আমার পিছু নিয়েছিল, যদি কালকে অন্য কেউ জানতে পারে তাহলে সেও আমার পিছু নেবে। আর কতদিন আমি ভূতের সঙ্গে এইসব করতে থাকবো? যদি কোনোদিন ভূতকে খাবার না দিতে পারি তাহলে ও তো আমাকেই খেয়ে ফেলবে। যাই হোক না কেন, এই সমস্যা থেকে বের হতে আমাকে কোনো না কোনো উপায় বের করতেই হবে। আরে হ্যাঁ, আমার কাছে তো গঙ্গা জল আছে, যা থেকে ভূত ভাই মুক্তি পেতে পারে। কি ভাবছো রঘু? তুমি ওই স্বর্ণ মুদ্রা আমায় দেবে নাকি প্রাণে মরবে? আরে মালিক, আপনি আমাকে মেরে ফেললে মাত্র একটা সোনার মুদ্রাই পাবেন। যদি আপনার অনেক মুদ্রার প্রয়োজন হয় তাহলে আপনি ভিতরে গিয়ে নিয়ে নিন। ভিতরে গিয়ে বলুন। ভেতরে গিয়ে আবার কি বলবো? বেশি কিছু না, আপনি শুধু গিয়ে বলবেন, আমি হলাম ভোজন, আমাকে মুদ্রা দাও। আমি বললেই স্বর্ণ মুদ্রা পেয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই জলটাও রেখে দিন। খুব শিগগিরই আমি অনেক সোনার মালিক হব। মনের ভেতরটা একেবারে আনন্দে ফুটছে। আমি তোমার ভোজন, আমায় স্বর্ণ মুদ্রা দাও। ভোজন রঘু পাঠিয়েছে নাকি? হ্যাঁ, রঘু আমার পাঠিয়েছে। এবার আমার স্বর্ণ মুদ্রা দাও, না হলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। আচ্ছা, তুই আমাকে মারবি? তোর দেখাচ্ছি মজা। আয় তুই আমার পেটে বিশ্রাম কর। এটা কি হচ্ছে? এটা কি? আমার শরীর জ্বলে যাচ্ছে কেন? কাজ হয়ে গেছে, লোভী মালিকও মারা গেছে আর ভূতও মুক্তি পেয়ে গেছে। এবার আমি মন দিয়ে পরিশ্রম করে অনেক আয় করব। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ভোগ করার জন্য তৈরি হয়েছে, কিন্তু কিছু জিনিসের সুখ ভোগার জন্য মানুষ এই ছোট শরীরে একটা বড় আকারের লোভ পুষে নেয়। তারা ভুলে যায় যে লোভ করলে কতটা ক্ষতি হতে পারে। লোভে পাপ, পাপে মৃত্যু। ভাই, চৌধুরীর সঙ্গে আমাদের কথা হয়েছিল, সে সরকারি সড়কের নকশা দেখিয়েছিল আমাদের। আরে কোনো কাজের কথা জানতে পারা গেছে নাকি সব ফুসকি বম বেরোলো? ফুসকি বম না ভাই, হাত গোলা বেরিয়েছে, তাও আবার অনেক বড় রকমের। সরকারি সড়ক, গ্রামের শেষ দিকে যে ওই দয়ানন্দ থাকে না, ওর জমি থেকে বেরোচ্ছে। আর এটাই নয় ভাই, তার জমির প্রায় 10 একর জমি ইন্ডাস্ট্রিয়াল করিডোরে আসবে বলছে। দয়ানন্দের নাতি তো শহরে থাকে, তাই না? হ্যাঁ ভাই, এর মানে যদি তার জমি এক্ষুনি কিনে নি তাহলে আমরা গোটা জীবন আনন্দে কাটাতে পারবো। হ্যাঁ ভাই, একদম এটাই সত্যি। বলো তাহলে কি করতে হবে এবার? এটা তো এখন দয়ানন্দই বলতে পারবে যে এবার কি করতে হবে। দেখ বড়, তোর পা কবরে ঝুলছে, এই জন্যই বলছি এই জমির সম্পত্তি থেকে প্রেম ত্যাগ করে এই কাগজের উপরেও সই করে দে, নিজের জমি আমাদের নামে করে দে। আর যদি তোকে ভয় লেগে থাকে যে আমরা তোর থেকে ফ্রির জমি জায়গা নিচ্ছিলাম, তাহলে চিন্তা করিস না, তোর জমির যত টাকা হয় তার পাই পাই তুই পেয়ে যাবি। আর মৃত্যুর আগে অবধি আনন্দেই বাড়িতেই থাক, কেউ কিচ্ছু বলবে না তোকে। কৃষকের জন্য তার জমি মায়ের সমান হয়, আর মায়ের বোঝাপড়া করা হয় না। তোমরা এখন যেতে পারো,
দরজা সামনে আছে। কাকা, বুড়ো হাড়গুলোকে যৌবন রক্তের মতো টকবক করা উচিত না, হাড় ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন নিজের ডায়লগ বাজি বন্ধ কর আর চুপচাপ সই করে দে। দাদা, আপনারা কাকার সাথে এভাবে কেন কথা বলছো? যদি কাকা জমি বিক্রি করতে না চায় তাহলে আমাদেরকে তার সিদ্ধান্তে রেসপেক্ট করা দরকার। আমার হিসেবে আমাদেরকে এখান থেকে চলে যাওয়া দরকার। ছোট, নিজের পরামর্শ নিজের কাছেই রাখ, শহরে জীবন কাটাতে কাজে লাগবে। আমরা এখানে জমিতে হাল চালিয়ে তোর শহরের খরচ পুরো করি না, আমরা সেগুলো কাজ করে আয় করি। সেই জন্য নিজের পরামর্শ নিজের কাছেই রাখ, সই তো এর বাপও করবে। আবে ও বুড়ো, করে দে এই জমি আমাদের নামে, না হলে তোর আঙুলের ছাপ নিয়ে আমরা তোকে তোরই জমিতে পুঁতে দেব। যেটা করার করে না, কিন্তু যাই হয়ে যাক না কেন আমি এই জমি বিক্রি করব না। মরে গেলে এইসব ছাতিতে নিয়ে যাবি নাকি? ছাতিতে যাক বা না যাক, কিন্তু মরার পরে এটা জেনে খুশি হব যে আমার জমি আমার ছাতিতে আছে। দাদা, দাদা এসব কি করছো তোমরা? মরে যাবে ও। আরে দাদা থামো, দাদা থামো, থামো দাদা। দাদা ছেড়ে দাও তাকে, এটা ভুল। ঠিক ভুলের পরিভাষা আমাদের সামনে চলে না ছোটু, আমরা যা করি সেটাই সঠিক হয়। আর চিন্তা করিস না, আমরা একে মারতেই যাচ্ছি। তিনজন ভাইয়ের ওপরে তাদের লোভ মাথায় চড়ে নাচছিল। তাদের লোভের সামনে এখন মানুষের জীবনের কোনো দাম ছিল না, কিন্তু বুড়ো এখনো বেঁচে ছিল। তার চেহারায় মৃত্যুর আতঙ্কের জায়গায় হাসি ভাসছিল। এত বৃষ্টিতে ছাতার পেছনে নেত্রপাল বুড়োর আঙুল কেটে দিল আর সব কাগজপত্রে তার আঙুলের ছাপ নিয়ে নিল। আমি আসবো, আমি ফিরে আসবো, আমি অবশ্যই ফিরে আসবো। আমার জমি আমার ছাতিতে থাকবে। ভাই, আজ মদের প্রত্যেক গ্লাসের সঙ্গে দয়ানন্দের কথা মনে পড়ছিল। গত বছর যখন আমরা ওর জমি কেড়ে নিয়েছিলাম তখনও এরকমই আবহাওয়া ছিল। শালা কি বলছিল? আমার জমি আমারই ছাতিতে থাকবে। কাউকে মেরে দিয়ে তার আবার মজাও ওরাও। কত বাজে তোমরা সবাই। এই জীবন একটা জঙ্গলের মতো ছোট, যেখানে বাঘ সব সময় দুর্বলদের খায় আর কখনো এর জন্য দুঃখ পায় না। তোর চিন্তার সোচ অযথা একটা জায়গায় আটকে গেছে ছোটু, আগে এগো আগে। কিন্তু ভাই, ওই মরে যাওয়া হাড়গুলো একটা আরো কথা বলেছিল, আমি ফিরে আসবো, আমি ফিরে আসবো, আমি অবশ্যই ফিরে আসবো। যদি সে সত্যি এসে যায় তখন? আরে বড়, তুই তো এই সবে একটা ব্যাগ খেয়েছিস আর কি সব যাতা কথা বলে যাচ্ছিস? হ্যাঁ, মদ খা শান্তিতে, মরে যাওয়া লোকের আবার কখনো ফিরে আসে না। আরে কিন্তু ভাবো, যদি সে সত্যি ফিরে চলে আসে তখন? তাহলে সে সব শয়তানদের শেষ করে দেবে, যেভাবে ভগবান রাম রাবণকে মেরে করেছিল। আমি বলেছিলাম না যে আমি ফিরে আসব? আমি এসে গেছি তোমাদের সবাইকে নিয়ে। না না, এটা হতে পারে না। কিন্তু কিন্তু এ তো মরে গেছিল রে ভাই। প্রাণ বাঁচাতে হলে পালাও। আমাকে আমাকে ক্ষমা করো কাকা, আমি ভুল করে ফেলেছি। আমি তোমাকে তোমার পুরো জমি ফিরিয়ে দেব। আমি আমি তোমাকে আরো 10 একর জমি দিয়ে দেব, শুধু আমাকে মেরো না। মৃত্যুকে সামনে দেখে তোর মতো সমস্ত লোভী মানুষ মৃত্যুকেও টাকা দিয়ে কেনার চেষ্টা করে, কিন্তু পাগলা,
এই ডিলটা দেওয়ার আগে একবার এটা তো ভেবে নিতিস যে এই জমির এই মরে যাওয়ার লোকটা এখন এটা নিয়ে কি করবে? বল, কি করবে? তোমাকে আমার থেকে ভয় পাবার দরকার নেই খোকা। তুমি ভালো মানুষ। কিছুদিনের মধ্যে আমার নাতি দিল্লি থেকে এখানে আসবে। আমার জমি তার নামে করে দাও, না হলে আমার জমি আমার ছাতিতেই থাকবে। বুঝতে পারছো তো? দরকারের চেয়ে বেশি পাওয়ার ইচ্ছে লোভকে জন্ম দেয়, আর লোভ শয়তানকে, আর শয়তানের সর্বনাশ অনেক আগে থেকেই নিশ্চিত থাকে। বাচ্চারা, কখনো কখনো জীবনে ছোট ছোট ভুলের জন্য অনেক বড় ক্ষতিপূরণ করতে হয়। এই ভুলগুলো প্রায় সময় অবহেলা থেকে জন্ম নেয়, যেখানে প্রাণও যেতে পারে। এরকমই ভুল রজনীও করেছিল, যে মধ্যপ্রদেশের দিয়াবান জায়গায় আদিবাসীদের বিকাশের জন্য কাজ করছিল। হঠাৎ ওর ফোন এলো যে ওর বাবার শরীর ঠিক নেই, তাই তাড়াহুড়োতে অনলাইন টিকিট কাটতে বসে পড়ে। সেই রাত অমাবস্যার রাত ছিল। টিকিট হয়ে গেছে। টিকিট হয়ে যাওয়ার জন্য ও খুব খুশি ছিল, কারণ ও এটা জানতো না যে রাতে রেলওয়ে সাইটের টিকিট বুক হয় না। কিন্তু ওর কনফার্ম টিকিট বুক হয়ে গেছিল। চম্বল এক্সপ্রেস কোচ নম্বর 13, টাইম 2 AM। শুধু 2 ঘন্টা হাতে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। রজনী যত তাড়াতাড়ি নিজের লাগেজ রেডি করতে পারত করে 1 ঘন্টা সাইকেল চালিয়ে স্টেশনে পৌঁছে গেল। 2টো বাজবে বাজবে করছিল। ও গড, এখানে আমি ছাড়া তো আর কেউই নেই। যদি বাবার শরীর খারাপ না হতো তাহলে আমি কখনো এত রাতে এখানে আসতাম না। এটা কোথাকার ট্রেন দাঁড়িয়ে আছে? এটা তো আমারও ট্রেন, কোচটাও আমার। হ্যাঁ মা, ট্রেন পেয়ে গেছি। বাবা কেমন আছে? গ্রেট। হ্যাঁ, আমি 12টা 1টার সময় পৌঁছে যাব। রাখছি মা, ট্রেনে উঠছি। ওয়াও, সিটের নম্বরও 13। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। গড নোস আমার জন্য কি হবে। এই বগি তো কেউই নেই। কোথাও কিছু গোলমাল হচ্ছে না তো? বাদ দে সব রজনী, এত অ্যাডভান্স জগতে এইসব উল্টোপাল্টা কথা ভাবিস না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়, নাহলে পুরোটা দিন খারাপ হয়ে যাবে। আপনি কে? আমি, আমার নাম রজনী। আই এম সরি, রজনী আমার নাম। আর এই সিটটাও আমার। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। এই সিট নম্বর 13 আমার। আর আমার বাবার শরীর খুব খারাপ। আমি ওনাকে দেখার জন্য আমার বাড়ি দিল্লিতে যাচ্ছি। প্লিজ আপনি যে কেউ হন না কেন, আমার চেহারার মেকআপ করে আমাকে বিরক্ত করবেন না। আমি আগে থেকে অনেক চিন্তায় আর ভয় পেয়ে আছি। এসব কি কথা বলছো? আমার বাবার শরীর খারাপ আর আমি যাচ্ছি দিল্লি। তুই ঠিক বলছিস, এই সব বাজে কথা, কিন্তু এই বাজে কথাগুলোই তোর জীবনের শেষ সফরের অংশ হতে চলেছে। তুমি তুমি কে? আমি এটা। ও গড, বাঁচাও বাঁচাও! এই ট্রেনে শুধু আমার অধিকার আছে রজনী।
এখানে আমি ছাড়া আর কেউ তোমার ডাক শুনতে পাবে না। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। ক্ষতি তো আমিও কখনো কারোর করিনি, কিন্তু এই বগিতে যখন আগুন লেগেছিল তখন আমার সাহায্য করার জন্য কেউ আসেনি। আমারও পরিবার ছিল, আমাকে ওরা তাদের কাছে পৌঁছতে দিল না। সেদিন থেকে আমিও কাউকে তার পরিবারের কাছে যেতে দিই না। কিন্তু তোমার সঙ্গে যা কিছু হয়েছে তাতে আমার কি ভুল বলো? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি। তোকে এত সহজে মরতে দেব না। তুই এই বগিতে এসে খুব বড় ভুল করেছিস। আমাকে মরার আগে এটা তো ভেবে নাও যে তোমার মরে যাওয়ার পর তোমার পেরেন্টস কত কষ্ট পেয়েছে হবে। তুমি কি এটাই চাও অন্য কারোর পেরেন্টসও সেইভাবে কষ্ট সহ্য করুক, আর তাদের বাচ্চাদেরকে যে মেরেছে তাকে দোষ দিতে থাকুক, আর তুমি এইভাবে বন্দী হয়ে থাকো? বলো, এই খুনি পর্ব কি এইভাবে চলতে থাকবে? তোমার মৃত্যুর দাম কত মানুষদের প্রাণ, বলো বলো। এক্সকিউজ মি, হ্যালো, উঠুন উঠুন। সে কোথায় গেল? কে কোথায় গেল? না, কিছু না। কিন্তু এত সকালে তুমি খালি স্টেশনে কি করছো? আমার রাতে ট্রেন ছিল, চম্বল এক্সপ্রেস। আমি কি তোমার টিকিট দেখতে পারি? দেখো, প্রথম কথা, চম্বল এক্সপ্রেস রাতে চলে না। ওটা এই স্টেশনে দুপুর 2টোর সময় আসে। আর বগি X13 কে গত 13 বছর ধরে ট্রেনে জোড়া হয় না, কারণ ওতে কবিতা নামের একটা মেয়ে শর্ট সার্কিটের কারণে পুড়ে মরে গেছিল। আমার মনে হয় কোনো টেকনিক্যাল এরারের কারণে আপনার টিকিটে ভুল টাইম আর X13 প্রিন্ট হয়ে গেছে। আমি ঠিক করে দিচ্ছি। আমার মরে যাওয়া বিবেককে জাগানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন কারোর ফ্যামিলি মেম্বার X13-এ চড়ে মরবে না। আমার পেরেন্টসও দিল্লিতে থাকে, করলবাগ 12/26-এ। প্লিজ তাদের কাছে গিয়ে একবার বলে দিও যে তাদের মেয়ে তাদেরকে খুব ভালোবাসতো। তাদের কবিতা। রজনী চিন্তায় অবহেলার সাথে টিকিট অবশ্যই বুক করে ফেলেছিল, কিন্তু ভাগ্যক্রমে আজ ও বেঁচে আছে। আর ওর কারণে আরো অনেক লোক মরতে মরতে বেঁচে গেছে, কিন্তু প্রত্যেকজনের ভাগ্য রজনীর মতো ভালো হয় না। জয়, বাইক দাঁড় করাও। কি হয়েছে? দাঁড়াও না। আরে বলো আগে। ও বাবা, তুমি দাঁড়াও না। তুমি জানো এখানে পাশেই একটা ভালো কুলের গাছ আছে, সেই কুলগুলো কিন্তু খুব মিষ্টি। চলো না কটা কুল পেরে নিয়ে তারপরে যাই। আরে বাবা, এত রাতে এই সমস্ত কাজ কে করে? যদি জন্তু জানোয়ার চলে আসে? আমরা কাল সকালে আসবো। কাল না, আমি আজকে এক্ষুনি পারবো। ওকে বাবা, লেটস গো। বাহ, এটা তো বেশ ভালোই মিষ্টি। আহ, কি হলো? কাঁটা ফুটে গেছে। দেখি আমি। আরে কি হয়েছে তোমার? কি হয়েছে? আরে কি হয়েছে? কি হয়েছে?
বাঁচাও, বাঁচাও, ভূত, ভূত, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হ্যালো, মন্টু মেকানিক। আমার গাড়ি ব্যাংক ম্যানেজার শ্যামবাবুর বাড়ির সামনে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি লোকেশন পাঠাচ্ছি। আরে ডক্টর কিশোর, আমার ভাই, এসো এসো, ভিতরে এসো। হ্যাঁ, বলো বলো, হঠাৎ আজকে আমার বাড়িতে কি মনে করে এলে? আরে কিছু না শ্যাম, আসলে আমি বাড়ি যাচ্ছিলাম, কিন্তু আপনার বাড়ির সামনে আমার গাড়িটা খারাপ হয়ে গেল, তাই এখানে চলে এলাম। তার মানে গাড়িটা খারাপ না হলে তোমার বন্ধুর বাড়িতে তুমি আসতে না? সেরকম কিছু নয় বন্ধু। তাহলে ব্যাপারটা কি? তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে তোমার? নমস্কার ডক্টর কিশোর। আরে অঞ্জলি বৌদি, আপনিও? ডক্টর আমি অন্যদের কাছে, আপনাদের কাছে তো আমি শুধুমাত্র কিশোর। সো প্লিজ আপনারা আমাকে কিশোর বলেই ডাকুন। আরে ভাই, আমরা ডাক্তারকে ডাক্তার বলবো না তো কি কম্পাউন্ডার বলবো? কি অঞ্জলি? একদম ঠিক বলেছো তুমি। ওকে বাবা, ওকে। আপনারা জিতেছেন, আমি হেরে গেছি। আপনাদের যা বলার আপনারা বলুন। এই না হলে আমার বন্ধু। তবে কিশোর, আমি আর অঞ্জলি তোমার ওপর খুব রেগে আছি। কেন? কেন মানে কি? তুমি আমাদের সঙ্গে দেখা করতেই আসো না। তুমি শুধু ফোন করলেই বলো আজকে যাব, কালকে যাব। কি কি বলি বলুন তো, যবে থেকে আমি সিনিয়র ডক্টর হয়েছি অন্যদের সাথে দেখা করা তো দূরস্থ, ঠিক মতো খাওয়া দাওয়া করারও সময় পাচ্ছি না। তার উপর আবার অপারেশনের এত কেস, একটুও সময় নেই। বাবা, মা, আরে মা, এনার সঙ্গে আলাপ করো। ইনি হলেন কিশোর আঙ্কেল। নমস্কার কিশোর আঙ্কেল। নমস্কার। রিমা মা, তোর তো কাল আসার কথা ছিল, তাহলে আজ হঠাৎ করে? মা, আসলে কি বলতো, আমি তোমাদেরকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সেই জন্য একটা ছোট্ট মিথ্যে কথা বলেছি যে কালকে আসবো, যেখানে আমি আজই আসতে চেয়েছিলাম। মা, আমার ভীষণ খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি কিছু খেতে দাও না। ঠিক আছে, এক্ষুনি বানাচ্ছি। শ্যাম, এই মেয়েটিকে? আপনার মেয়েকে তো ছোটবেলায় আপনি আর অঞ্জলি বৌদি মেরে দিয়েছিলেন, তাই না? না ভাই, আমাদের সাহস হয়নি একটা ছোট্ট মেয়েকে মেরে ফেলার। শ্যাম, আপনারা সেদিন এই মেয়েটিকে না মেরে খুব বড় ভুল করে ফেলেছেন। কিন্তু ভাই, কাউকে মেরে ফেলাও তো পাপ। হ্যাঁ, কিন্তু শয়তানকে মারা কোনো অপরাধ নয়। দেখো, ও হলো আমার আর অঞ্জলির একমাত্র মেয়ে, আমাদেরই রক্ত। আর মা বাবা নিজের মেয়েকে কি করে মারতে পারে? এটা ভুলে যাবেন না, ও আপনাদের মেয়ে হওয়ার আগেও একটা শয়তান বেড়াল। ভুলে গেছেন? ও জন্মাবার আগে আপনার বাড়ির আশেপাশে দিনরাত বেড়াল ঘুরে বেড়াতো, বেড়াল কাঁদতো। তখন আমিই তো বলেছিলাম যে বেড়ালদের 9টা জীবন হয়, কিন্তু কোনো বেড়াল যদি তার আগের 8টা জীবন সে সম্পূর্ণভাবে কাটিয়ে ফেলতে পারে, আর সেই সময় সে যদি অসুস্থ হয়ে কিংবা অ্যাক্সিডেন্টে না মারা যায়, তাহলে তার শেষ জন্ম মানে 9ম জীবন একজন মানুষ হিসেবে সে কাটায়। আর একবার তার মুখে যদি মানুষের রক্ত লেগে যায়, তাহলে সেই ভূত বেড়াল সেজে মানুষ শিকার করতে থাকে। আর দুর্ভাগ্যবশত আপনাদের মেয়ে এমনই একজন বেড়াল, আর তার মুখে রক্ত লেগে গেছে। মানে আপনি কাল বলেছিলেন না যে আমি এত চিন্তিত কেন? শুনুন, এটাই হলো আপনার মেয়ের সত্য।
তুমি বলছো তুমি অন্ধকারে ওকে ভালো করে দেখতেই পাওনি, তাহলে তুমি শিওর হয়ে কি করে বলছো যে ও রেবাই ছিল? মুখ হয়তো দেখতে পাইনি, কিন্তু ওর পরে থাকা পোশাক আমি দেখেছি, আর সে ঠিক ওরকমই পোশাক পরেছিল যেরকমটা রেবা পরে আছে এখন। আমি তোমার কথা বিশ্বাস করি না। আমার মেয়ে কাউকে মারতেই পারে না। দেখুন বন্ধু, আমি আপনার ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু যা সত্যি সেটা সত্যি। সম্ভব হলে ওকে ছেড়ে দূরে কোথাও চলে যান। কাকে ছেড়ে দূরে যাওয়ার কথা বলছো তুমি কিশোর আঙ্কেল? কারোর সাথে তো না মা। এই নাও, তোমাদের জন্য রইল গরম গরম আদা দেওয়া সুন্দর চা। এবার আমি চললাম কিচেনে মাকে একটু সাহায্য করতে। বন্ধু, আপনার মেয়ে যদি আমাদের কথা শুনে ফেলে তাহলে অনর্থ হয়ে যাবে। তুমি টেনশন নিও না, ও নিশ্চয়ই শোনেনি। তুমি চা খেয়ে নাও। ক্ষমা করবেন বন্ধু, আমায় এখন যেতে হবে। বাঁচাও, বাঁচাও! ভয় পেও না অঞ্জলি, আমি এসে গেছি। রেবা মা, ও ও তোমার মা, আর আর আমি হলাম তোমার বাবা। মা, তোমার মাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। শ্যাম, ও এখন আপনার কথা শুনবে না। ও মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে। ওর এখন শুধুমাত্র রক্ত চাই, সে যেই হোক না কেন। অঞ্জলি, আমার মেয়ে নিজের মাকেই মেরে ফেলেছে। শ্যাম, আপনি নিজেকে সামলান, এখন কান্নার সময় নয়। আজ যদি আপনি দুর্বল হয়ে পড়েন তাহলে এই ভূত বেড়াল সবাইকেই মেরে ফেলবে। তাই প্লিজ আমাকে বলুন, ওই মন্ত্রপুত হাতিয়ার যেটা আমি ওকে মারার জন্য দিয়েছিলাম সেটা কোথায়? ওটা ওই হলের মধ্যে দেওয়ালে একইভাবে রাখা আছে। আরে यार, এই কারেন্টের নাটক তো রোজের নাটক হয়ে গেছে। একটু আবহাওয়া খারাপ হলো না আর এই রুট কার বাপের বাড়ি চলে যায় কি জানি। কখনো কখনো মনে হয় যে আমরা কোনো বাংলোতে নয়, কোনো ভূত বাংলোতে থাকি। ঠিক বলেছো। ভূত, ভূত! আরে আরে জয়, কোনো ভূত নেই, কেউ নেই এখানে। আরে কোনো ভূত নেই, কেউই নেই এখানে। না ভাই, ছিল এখানে একটা ভূতই ছিল। আমি দেখেছিলাম, ওর চেহারা একদম আমার সামনে ছিল। আমি সত্যি বলছি। এক নম্বরের ভীতু তুই। কেউই নেই এখানে। কি জানি নিজের খেয়ালে কি কি দেখে ফেলে। চল ভাই, এবার ভেতরে চল, অনেক কাজ বাকি পড়ে আছে। হাত মুখ ধুতে হবে, রান্না করতে হবে, তারপর খেতে হবে। চল। আরে ভাই, তোদের একটা কথা বলি, আমার প্রাইভেট চাকরি, খারাপ চাকরি করার মোটেই ইচ্ছে হয় না। চাকরি করার ইচ্ছে তো আমারও হয় না, কিন্তু কি করি, করতে তো হবেই। আবে গাধা, যদি চাকরি না করিস তাহলে কামাবি কি আর খাবে কি? আর বাড়ির লোকেদের টাকা কি করে পাঠাবি? টাকা গাছে তো ফলে না যে যখন খুশি লাভ দিয়ে পেড়ে নেব। সেই জন্য আলসেমি আর ইগো ছাড়, নিজের কর্মের উপরে মন দে। কর্মের চেয়ে বড় আর কিছু নেই। আমাদের কর্ম চাকরি করে টাকা রোজগার করা। তাই চুপচাপ ইমানদারির সাথে চাকরি করতে থাক। যদি গাছে টাকা ফলতো তাহলে কি মজাই না হতো। যদি সত্যি এরকম হতো তাহলে আমি শহরে আসার বদলে আমার গ্রামে যেতাম, আর ওখানের সব জায়গায় টাকার গাছ লাগিয়ে সোজা আরবিআই এর সাথে ধান্দা করে নিতাম, আর মজা করতাম, মজা। আরে ওই ধনী লোকের বেটারা, এসব আজে বাজে খেয়াল ছাড় আর হাত মুখ ধুয়ে শুয়ে পড়। সকালে অফিসেও যেতে হবে। তোমরা যাও, আমি একটু বাইরে হাওয়া খেয়ে আসছি। আজকে একটু বেশি খেয়ে ফেলেছি।
এতগুলো টাকা, টাকাই টাকা। আমি তো ধনী হয়ে গেলাম। এবার টাকা রোজগারের জন্য আমাকে কোথাও চাকরি করতে হবে না। এত এত টাকা দিয়ে তো আমি নিজেই মালিক হয়ে যেতে পারবো। খুব মজা করবো এবার আমি। এবার দেশ বিদেশে গিয়ে ঘুরে বেড়াবো। এবার তো টাকাই টাকা আছে আমার কাছে। আবে এর কি হলো? এখনো রেডি হসনি কেন? অফিস যাবি না নাকি? না যাব না। এই চাকরি টাকরি আমার দ্বারাই হবে না। সেই জন্য আমার এই রেজিগনেশন বসের মুখে ছুঁড়ে মারবি। ইয়ার্কি ছাড় আর তাড়াতাড়ি রেডি হয়ে যা। আমি ইয়ার্কি করছি না আমার বন্ধু, এটা তো আমার দিব্য চক্ষু খুলে গেছে ভাই। দিব্য চক্ষু খুলে গেছে মানে আমার চোখ খুলে গেছে বন্ধু আমার। আমি খুব তাড়াতাড়ি নিজের বিজনেস শুরু করব। সেই জন্য এই রেজিগনেশনটা বসের মুখেই ছুঁড়ে মারবি। তুই সত্যি সিরিয়াস নাকি সকাল সকাল ভাং খেয়ে বসে আছিস? যখন কোনো মানুষ তার সঠিক পথ খুঁজে পেয়ে যায় না, তখন তার এভাবেই মজা ওড়ানো হয় যেভাবে তুই ওড়াচ্ছিস। কিন্তু এখন ব্যাস ভাই, আমি আমার লাইফে বড় কিছু করতে চাই, যার সময় এসে গেছে। আমি তো বলছি যে তোরা দুজনে চাকরি ছেড়ে দে আর আমার সঙ্গে জুড়ে যা, পার্টনার হয়ে যা আমার। স্টার্ট আপের এমন ঝান্ডা কাটবো যে কোটি টাকার কোম্পানিকে আরব টাকার কোম্পানি বানিয়ে দেব। বল কি বলিস তোরা? দেখ ভাই, সত্যি বলবো তো আমার মনে হচ্ছে যে কাল রাত তোর খুব জ্বর হয়েছিল। সেটা তোর মাথায় চড়ে নাচছে না শুধু, বরং তাণ্ডব করছে তাণ্ডব। তুই আজকে আরাম কর আর ভালো করে ভাব যে তুই আজ কি বলছিস। আমরা সন্ধেবেলায় মিলবো, চল রে। হ্যালো, বম্বে হোটেল। আপনার ওখানে যতগুলো চিকেন আর পনিরের আইটেম তৈরি হয় সবকিছুর এক একটা প্লেট, আর তার সাথে চকলেট আইসক্রিম, গোলাপ জামুন, অরেঞ্জ জুস, মালাই লস্যি তাড়াতাড়ি হোয়াইট হাউস রোডে বাংলো নম্বর 1-এ পাঠিয়ে দিন। আজ থেকে শুকনো খাবার খাওয়া বন্ধ, 5 স্টার হোটেলের খাবার শুরু। বাহ, কি দারুণ খাবার ছিল, দারুণ মজা হলো। পেট পুজো তো হয়ে গেল, এবার একটু শপিংও করা যাক। হ্যালো ভবেশ ভাই, কেম છો? মজামা? আরে আই এম মজামা। আচ্ছা ভাই, আপনার কাছে যত রকমের ব্র্যান্ড আছে না, মানে যা কিছু আছে, সেগুলোর ডিট্টো 3-3টে পিস পাঠিয়ে দাও। যেমন কি মিডিয়াম সাইজের শার্ট 3টে, টি শার্ট 3টে, 30 সাইজের জিন্স 3টে, ঘড়ি 3টে, আর 8 নম্বরের 2টো চপ্পল, আর 9 নম্বরের। আর জুতোর জন্য এই সাইজই। আরে কি ভবেশ ভাই, ক্যাশই দেব, আগের পরের সব ক্লিয়ার করে দেব। বোনাস পেয়েছি আমি, পাঠাও পাঠাও। এবার আমি হব হিরো। এই নতুন জুতো চপ্পল আর কাপড় দেখে তো সুভাষ আর জয়ও খুব খুশি হয়ে যাবে। টাকাও কি দারুণ খেলা খেলে মাইরি, কামাল করেই টাকা, यार কামাল করে দেয়। আরে টাকা এলো না আর সোফাও নিজের রং দেখিয়ে দিল। এক্ষুনি ঠিক করছি এই সোফার বাচ্চাকে। হ্যালো, अग्रवाल ফার্নিচার? একটু এদিকে, একটু ওদিকে, ব্যাস ব্যাস ব্যাস, এটা ঠিক আছে। হ্যাঁ, এই নাও টাকা, আর এই 500 টাকা আমার তরফ থেকে টিপ। থ্যাংক ইউ। এবার ঠিক লাগছে। আবে ওই, এই দুজন নমুনা কারা ছিল? আরে এসো এসো আমার বন্ধুরা, তোমাদেরই অপেক্ষা করছিলাম আমি। আর ওরা কোনো নমুনা ছিল না ভাই, এই দুটো সোফা রাখতে এসেছিল, আমি কিনেছি। কেমন লাগছে? ভালো লাগছে তাই না? আচ্ছা চলো বাদ দাও এসব, এই দেখো। আবে কি রে এইসব,
আর এতগুলো জিনিসপত্র কার? কিছু আমার আর কিছু তোমাদের দুজনের। আমাদের? অবাক হওয়ার কোনো দরকার নেই, আর না টেনশন নেওয়ার দরকার আছে। সব ক্যাশে নিয়েছি। তোর কোনো লটারি লেগেছে নাকি রে? নাকি ঘর থেকে টাকা চেয়ে মহারাজা হয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই? নাকি কোনো খাজনা হাত লেগেছে তোর? সকাল থেকে আজব রকমের ঢং দেখাচ্ছিস তুই। আরে আমার ভাই, তোমাদের যা ভাবার ভাবতে পারো, আর নিজের নিজের জিনিস নিয়ে এনজয় করো। অমর, সত্যি করে বল, তুই কোনো চোরে গ্যাং জয়েন করে নিসনি তো? মানে এই সব কিছু তুই চুরির টাকা কিনেছিস তাই না? করে দিলে তো ইনসাল্টের অপমান ভাই। ভালো করে দেখো ভাই, আমার এত সুন্দর বাচ্চা চেহারাটা, আমাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে চোর মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ না তো, তাহলে? আচ্ছা, এই সব প্রশ্ন উত্তর ছাড়ো ইয়ার, আর নিজের জিনিসপত্র চেক করে নাও। ফিটিং উইটিং ওপরে নিচে হলে তাহলে বদল করে নেব। এত কড়া কড়া নোট যে দিয়েছি। আরে বসো ভাই यार। ছেঁড়া টি শার্ট, মনে হয় ভুল করে এসে গেছে। তুই তুই ওটা ছাড়, এটা দেখ। এসব কি ফাটা ছেঁড়া জিনিস কিনেছিস তুই? এরকম কি করে হতে পারে? এই সব আসার পর আমি নিজের হাতে সব চেক করেছিলাম, তখন সব ঠিক ছিল। আমার তো কিছু মাথায় ঢুকছে না, এসব কি হচ্ছে? আবে, এটা যদি তোর ইয়ার্কি হয়ে থাকে তাহলে খুবই খারাপ ছিল। আর এই বেকার ইয়ার্কি করার জন্য ঘরে ছিলি আজকে, তাহলে কাল প্লিজ গিয়ে ডাক্তারকে দেখিয়ে আয়। তোর মাথা সত্যি সত্যি ঠিক লাগছে না। বাই দ্য ওয়ে, জয় আর আমি বাইরে খাবার খেয়ে এসেছি, তুই নিজেটা দেখে নে। আমি এবার শুতে যাচ্ছি। আবে यार অমর, না ভেতরে আছে না বাইরে না টয়লেটে, এত সকাল সকাল কোথায় উধা হয়ে গেল? বাদ দে না ভাই, আজকে তো আমাদের টার্ন পরিষ্কার করার, সেটাই করে চলে যাই না यार। আরে বাপরে, ব্যাগ তো খুব ভারী। জয়, আমার সাহায্য কর। ব্যাগ তো সত্যি খুব ভারী, এমনিতে এতে কি আছে? এতগুলো টাকা? এবার বুঝেছি, হারামি অমর এই টাকাগুলোর জন্য এত লাফালাফি করছিল। কি জানি কোথা থেকে চুরি করে এনেছে ও। এতে কি লেখা আছে? কোন গিরধর নামের লোকের অ্যাড্রেস। আমার মনে হয় এই টাকাগুলো ওই লোকটারই। ওই লোকটার টাকা ছিল বল, এখন এই টাকাগুলো আমাদের। তাদের চুরির টাকা হোক না কেন। পাগলামি করিস না, অন্যের টাকায় নজর দেওয়া মোটেই ভালো কথা নয়। পাগল আমি নই, পাগল তুই একটা, যে ঠাকুর লক্ষ্মীর এভাবে অপমান করছিস। যদি তোর আপত্তি না থাকে তাহলে 3টে ভাগ করে নেব, যদি থাকে তাহলে এই টাকা 2 ভাগে ভাগ হবে। আর এই আমাদের টাকা অন্য কোথাও যাবে না। চুপ কর, টাকা দেখেই একেবারে পাগল হয়ে গেছে। এগুলো চুরির টাকা, আর তুই ভাগাভাগির কথা বলছিস। দেখ, আমি অ্যাড্রেসে যাচ্ছি, আগে আমি গিরধরের সঙ্গে কথা বলে ঠিক করে জানবো এই টাকাগুলো সত্যিটা কি। যদি সেই মালিক বেরোয় তাহলে আমরা এই টাকা তাকেই ফেরত দিয়ে দেব, আর অমর এলে শালাকে বেঁধে কোনো এক কোণে বসিয়ে দিবি। আমি এসে কথা বলবো। আগে বলুন, কাকে খুঁজছেন আপনি? আপনার নাম কি গিরধর? আগে আমি গিরধর, বলুন।
গিরধরবাবু, আমরা একটা ব্যাগ পেয়েছি। ওই ব্যাগে আপনার অ্যাড্রেস লেখা ছিল, তাই আমি এখানে চলে এলাম। যদি আপনি ওই ব্যাগের রং আর তাতে কত টাকা ছিল বলে দেন, তাহলে আমি সেটা আপনাকে ফিরিয়ে দেব। ভেতরে এসো, বসো। ওই ব্যাগটা কালো রঙের, তাই না? আগে মানে ওটা আপনারই ব্যাগ? তুমি ওই কালো ব্যাগটা ওই ঘরে পেয়েছো হবে, যেখানে আমার মেয়ে রাগিনী আর জামাই শেখর ছিল। শেখর আমার মেয়ের জীবনটাকে একেবারে মুশকিল করে দিয়েছিল। 1 নম্বরের লোভী, বাজে একটা লোক ছিল। প্রত্যেক দিন টাকার জন্য আমার মেয়েকে ধরে মারতো। যদি তোর মেয়েকে সুখে দেখতে চাস বুড়ো, তাহলে টাকা নিয়ে এসে দে আমাকে। সেই জন্য বাধ্য হয়ে আমি আমার মেয়ের জন্য একদিন নিজের সব প্রপার্টি বিক্রি করে দিলাম, আর তারপর সব টাকাগুলো একটা কালো ব্যাগে ভরে ওকে দিয়ে এলাম। আমি ভেবেছিলাম এরকম করে আমি আমার মেয়ের জন্য খুশি কিনে নিয়েছি, ওর জন্য একটা হাসির জীবন কিনে নিয়েছি। কিন্তু কিন্তু ওই হারামি মানুষটা টাকা নিয়েও আমার মেয়েকে ছাড়লো না। ও আমার মেয়েকে মদের নেশায় মেরে দিল, আর পুলিশকে টাকা খাইয়ে ওর মৃত্যুকে অ্যাক্সিডেন্ট বানিয়ে বেঁচে গেল। গিরধর বাবু, যদি আপনার এই কথাটা ঠিক হয়, আমার বন্ধু আমার উধাও হয়ে গেছে। আর কাল থেকে ওর যে ব্যবহার দেখেছি, সেটা দেখে তো এটাই লাগছে যে ওই ব্যাগটা পেয়ে গেছে। গিরধর বাবু, আপনি তাড়াতাড়ি চলুন, নাহলে আমার বন্ধু জয় মরে যাবে। চলুন তাড়াতাড়ি। আরে यार, এই সুভাষ শালা পাগল হয়ে গেছে। যে ঘরে আসা এতগুলো লক্ষ্মীকে ফেরত দেওয়ার কথা ভাবছে। আমার তো একটুও মন মানছে না এত টাকা ফেরত দেওয়ার কথা ভেবে। না না, যাই হয়ে যাক না কেন, আমি এগুলো ফেরত দিতে দেব না। হ্যাঁ, আমি এগুলো নিয়ে পালিয়ে যাব। অমর যাক চুলোয়, এমনিতে ওই টাকাগুলো আমার থেকে লুকিয়ে নিয়েছিল। জয়, রাগিনী, আমার মেয়ে। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। যৌতুক দেওয়াটা ঠিক নয় বাবা, কারণ মেয়েদের খুশি টাকা দিয়ে নয়, বরং একটা ভালো জীবন সঙ্গী খুঁজেই কেনা যেতে পারে। তোমার টাকা অনেক সামলে রেখেছি আমি। যে কেউ ভুল উদ্দেশ্যে এটাতে হাত লাগিয়েছে, আমি তাদের মেরে ফেলেছি। আমার সোনা রাগিনী, আমাকে ক্ষমা করে দে মা। আমি শেখরকে তোর জন্য পছন্দ করেছিলাম, খুব বড় ভুল করে ফেলেছি আমি। ক্ষমা করে দে মা। ম্যানেজার, জেসিবি এখনো এলো না কেন? স্যার, আমি একটু আগেই ফোন করেছিলাম, রাস্তাতেই আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। গত 1 ঘন্টা ধরে তুমি আমাকে এই কথাই বলে যাচ্ছ। তুমি খুব ভালো করেই জানো 3 দিনের মধ্যে যে কোনো ভাবেই ওকে বিল্ডিংটা ভাঙতেই হবে। তাও তুমি স্যার স্যার এসে গেছে, ও এসে গেছে। এত দেরি কেন হলো তোর? তোকে তো বলেছিলাম 7টার মধ্যে চলে আসবি। আরে মুখ কেন দেখছিস? যা, চলে যা, শুরু কর কাজ। আরে ম্যানেজার, তুমি পুরনো জেসিবি কেন আনিয়েছো? না স্যার, এটা পুরনো নয়, এটা একদম নতুন জেসিবি। নতুন হলে এখনো স্টার্ট হচ্ছে না কেন? আরেকটা জেসিবি নিয়ে এসো। স্যার, স্টার্ট হয়ে গেছে। চল এবার তাড়াতাড়ি এগিয়ে যা আর বিল্ডিংটা ভেঙে ফেল।
মনে হচ্ছে গাড়িটা অপারেট করতেই পারে না। স্যার কিন্তু আরেকটা জেসিবি নিয়ে এসো। স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না যে প্রথম গাড়িটা বিল্ডিংটার দিকে এগোতে পারছিল না, কিন্তু পিছনে যাওয়ার সময় কোনো সমস্যাই হলো না। এবার এই জেসিবিটার সঙ্গেও একই জিনিস হচ্ছে। শ্রমিকদের ডাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যালো লক্ষণ। এই গোটা বিল্ডিংটা 3 দিনে ভাঙতে হবে লক্ষণ। চিন্তা করবেন না স্যার, 3 দিন দূরের কথা, 3 ঘন্টার মধ্যে ভেঙে দেব। আরে বড় বড় কথা না বলে যদি এই গোটা বিল্ডিংটা 3 দিনের মধ্যে ভাঙতে পারিস না, তাহলে স্যারকে বলে তোদের আমি 4 দিনের টাকা দেবো। এবার তোরা কাজে লেগে পড়। আরে চল ভাইয়েরা, কাজটা শেষ করে দিই। বাঁচাও 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 বাঁচাও। আজকের পর এই বাড়িটা যদি কেউ আবার ভাঙবার চেষ্টাও করে, তাহলে শুনে রাখো একটা কথা, সবার হাড়গোড় এমন ভাবে ভাঙবো দুনিয়ার কোনো ডাক্তার সেই হাড় আর জুড়তে পারবে না। ক্ষমা করবেন স্যার, এটা আমরা পারবো না। ম্যানেজার তুমি ঠিক আছো? আরে না স্যার, শরীরের সব পার্টগুলো ভেঙে দিয়েছে ওই লোকটা। ম্যানেজার এই ভূত তো আমাদের সামনে এসে বলে দিল, তার মানে এই ভূতই এই বিল্ডিংটা ভাঙতে বাধা দিচ্ছিল, ওই জেসিবি মেশিনগুলো আটকাচ্ছিল। একদম 100% ঠিক বলেছেন স্যার আপনি। এবার তো এই প্রজেক্টটা এই ভূতটাকে তাড়ানোর পরই শুরু হতে পারে স্যার। কিন্তু সেটা তো না তুমি জানো আর না আমি, যে এই ভূত এই বিল্ডিং থেকে কি করে যাবে। এক্স্যাক্টলি স্যার। স্যার স্যার একজন তান্ত্রিক বাবার খোঁজ পেয়েছি স্যার। উনি 100% গ্যারেন্টির সঙ্গে ভূত তাড়াতে ওস্তাদ। কতক্ষণের মধ্যে আসবে সে? স্যার ডেকে নিয়েছি, বাবা বাইরেই বসে আছে। গুড, ওনাকে ভেতরে ডাকো। হ্যাঁ স্যার। হ্যালো রোশনি, বাবাকে ভিতরে পাঠাও। বাবা, আমার ম্যানেজার বলল যে আপনি ভূত তাড়াতে পারেন। আমি তাড়াই না, উপরওয়ালা শক্তি তাড়ায়, আমি তো নিমিত্ত মাত্র। কত টাকা নেবেন আপনি ভূত তাড়াতে? 5 লক্ষ। আরে বাবা, আপনি জানেন 5 লাখ টাকা মানে কত? কখনো দেখেছেন? ডান, ভূত তাড়িয়ে দিন, 5 লাখ টাকা আপনাকে দেব। আরে স্যার কিন্তু। গাড়ি বের করো। ওং হেম ক্লেম ট্রিম ট্রিম স্বাহা। আপনারা দুজন এখানেই থাকুন, ভেতরে আমি একা যাব। আপনারা গেলে আপনাদের বিপদ হতে পারে। হ্যাঁ বাবা, যেমনটা আপনি বলবেন। তুমি যেই হও না কেন আমার সামনে এসো, আমার সামনে এসো। সামনে না এলেও আমি তোমায় ভস্ম করে দেব। ওং হেম ক্লেম ট্রিম ট্রিম স্বাহা। ওং হেম ক্লেম ট্রিম ট্রিম স্বাহা।
যে বাবা, এখনো বলছি এখান থেকে নিজের পায়ে হেঁটে বেরো, তো আমি তোমায় মেরে মেরে ভূত বানিয়ে ছাড়বো। ঠিক আছে, আমিও দেখবো কে কাকে ভূত বানায়। ওং ওং ফট স্বাহা। এখনো সময় আছে, বেশি ফটফট করো না, নয়তো এমন পটকে দেব যে সারা জীবন আর এই বাড়ির আশেপাশে আসবে না। আজ পর্যন্ত কোনো ভূতের পুতের সাধ্য হয়নি যে আমার গায়ে হাত দেয়। এই ব্যাপার, এই দেখ। আরে আরে, এসব কি করছো ভূত তুমি? থামো থামো। আরে আমায় মেরে ফেললো রে। ও ভূত, শোনো শোনো, থামো ভাই থামো, ধুতি ছেড়ে দাও। আরে ধুতি ধরে টানছো কেন? ধুতি ছেড়ে দাও। আরে মচকে দিয়েছে, ভেঙে দিয়েছে, আমার শরীরের সর্বত্র ব্যথা করে দিয়েছে। ক্ষমা করে দাও বাপরা, এই ভূত এই বাবার বশীভূত হবে না। কি হয়েছে তোমার? খুব চিন্তিত মনে হচ্ছে। আমাদের পুরনো বাড়িটায় যে ভূত অধিকার করে রেখেছে সে ওটাকে ভাঙতে দিচ্ছে না। আমি এটা নিয়ে খুবই চিন্তিত, কিন্তু ওটা ভাঙতেই হবে। আমি একটা কথা বলি, আমাদের পুরনো বাড়িতে যে ভুতুরে শক্তি আছে সেটা কিন্তু খারাপ নয়, কারণ যেই ওই জায়গাটায় যাক না কেন ভূত তাকে প্রাণে মারে না, বরং শুধু মেরে মেরে তাড়িয়ে দেয়। আমার কথা শোনো, ওর সাথে গিয়ে কথা বলো, হয়তো কোনো উপায় বেরোবে। আবার তুমি এসেছো? মনে হচ্ছে তুমি নিজের প্রাণের পরোয়া করো না। জীবন চলে গেলে যাক, কিন্তু এই বাংলো ভেঙে প্রজেক্ট করতেই হবে, আর আমি এটাকে সফল করবই। আর আমি এই বাড়ির জায়গায় অন্য কিছু তৈরি হতে দেখতে পারবো না। আমি এই জায়গাটাকে ভালোবাসি। চলে যাও তুমি শেঠ। আমি চলে যাব, কিন্তু তুমি আমার কথা একবার মন দিয়ে তো শোনো। আমি জানি তুমি খারাপ ভূত নও, প্লিজ, কিন্তু একবার আমার সামনে এসে আমার কথাগুলো শোনো, তারপর তুমি যা বলবে তাই হবে। শেঠ, আমাকে এত অনুরোধ করবার কোনো দরকার নেই, বলো কি কথা বলবে। আমি এটা জানতে চাই যে আপনি কেন এই বাড়িটাকে ভাঙতে দিতে চাইছেন না। আরে বাড়িটা তো আমারই। শম্ভুরামকে চেনো তুমি? শম্ভুরাম? আপনি শম্ভু কাকার কথা বলছেন না তো? হ্যাঁ, তার কথাই বলছি আমি। আমি ওনাকে কি করে ভুলতে পারি? উনি তো আমাদের কেয়ারটেকার ছিলেন। আমার ছোটবেলা তো ওনার কোলেই কেটেছে, আর আমি তো ওনার কাঁধে চড়ে পুরো শহর ঘুরে বেড়াতাম। কিন্তু যখন আমার 9 বছর বয়স হলো, তখন বাবা আমাকে পড়ার জন্য বিদেশে পাঠিয়ে দেন। তারপর ওনার সঙ্গে আর কোনোদিনও দেখা হয়নি। কিন্তু ভূত বাবা, আপনি ওনার ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? তাহলে শোনো ছোট মালিক, আমি তোমাদের সেই শম্ভু কাকা। মৃত্যুর পরেও আমি আমার দায়িত্ব পালন করছি। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি শম্ভু কাকা, কিন্তু এই কাজ আমি নিজের স্বার্থের জন্য করছি না শম্ভু কাকা। আমার একটা জায়গা আছে, আর কয়েকজন সেই জায়গাটা দখল করে রেখেছে। আমার বিজনেস পার্টনারেরা তাদের সরাতে চাইছে, কিন্তু আমি চাই যে ওদের মাথায় যেন ছাদ থাকে। সেই জন্য এই জায়গাতে আমি তাদের বাড়ি করে দিতে চাই। আমার পরিস্থিতি এখন এমন নয় কাকা যে আমি অন্য জায়গাতে জমি কিনে তাদের জন্য বাড়ি করে দিতে পারি। বাবার হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়াতে তার অত টাকার কোনো হিসেবই নেই আমার কাছে। সেই জন্য প্লিজ আমাকে এই কাজটা করতে দিন। তুমি তো আমায় কাঁদিয়ে ছাড়লে ছোট মালিক। যদি আমি আগে জানতাম যে একটা ভালো কাজের জন্য বাড়িটা ভাঙছো, তবে আমি তোমায় বাধা দিতাম না। আমায় ক্ষমা করে দাও, আমি এখান থেকে চলে যাব। কিন্তু তার জন্য তোমাকে আমায় গত 20 বছরের স্যালারি দিতে হবে। স্যালারি? আমি মজা করছিলাম, মন দিয়ে শোনো ছোট মালিক। আমি ভালোভাবে জানি তোমার বাবা এই শহরের বড় দুটো ব্যাংকের লকারে তার প্রতিটি পাই পয়সার হিসেব রেখে গেছেন। যাও, গিয়ে নিয়ে নাও।
আপনি কি করে জানলেন? বড় মালিক আমায় সব বলেছেন। হয়তো এই আজকের দিনটার জন্য আমি চললাম। সর্বদা সুখে থেকো। শম্ভু কাকা, আমি আপনাকে কথা দিচ্ছি, এই জায়গাতে আমার বাবার মূর্তির সঙ্গে সঙ্গে আপনারও মূর্তি গড়ব আমি। এই গল্পটা চোর রাজুর। ও প্রত্যেক রাতে চুরি করে বেড়াতো, কিন্তু রাত তো সবারই হয়। ওর সাথে ওই রাত অন্য কারোর ছিল। রাত ছিল, কিন্তু পূর্ণিমার রাত ছিল না। চোর রাজু একটা ঘরের জানলা খোলার চেষ্টা করছিল। ওর পিঠে একটা ব্যাগ ঝোলানো ছিল। ঘরের চারিদিকে বারান্দা আর বাউন্ডারি ছিল। রাজু এই কাজটা একটা লোহার লাঠি দিয়ে করছিল, যেটা ও জানলার নিচের দিক দিয়ে ভেতরের দিকে করে রেখেছিল। রাজু একটা জোরে হাত মারে আর ভেতর থেকে একটা জানালা খুলে যায়। রাজু এদিকে ওদিকে দেখে আর ভেতরে ঝাঁপ দিয়ে দেয়। ভেতরে আসা মাত্রই রাজু জানালা বন্ধ করে দেয়। নিজের ব্যাগ থেকে একটা কালো কাপড় বের করে, তারপর সেটা জানলার উপর রেখে দেয় আর টর্চ জ্বালিয়ে নেয়। কাপড় ঝোলানোর কারণটা এটাই যে যাতে বাইরে আলো না যায়। রাজু যখন কোথাও কিছু পেল না, তখন ও হতাশ হয়ে যায়। আজকের দিনটাই খারাপ যে এই অভাগা ঘরে চুরি করতে এসেছি, কিছুই নেই এখানে। রাজু সিগারেট বার করে আগুন ধরাতে লাগলো। জ্বালানোর জন্য লাইটারের ইউজ করে। চল ভাই রাজু, অন্য কোনো ঠিকানা খুঁজতে হবে। এরই সাথে রাজু কাপড় খুলে দেয়, তারপর ব্যাগে রেখে দেয় আর জানলা খুলে দেয়, কিন্তু জানলা আর খুলল না। এই জানলাটা খুলছে না কেন? রাজু আরো চেষ্টা করতে লাগলো, লোহার লাঠি দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো। কে কে আছে ওখানে? কে? হাসার আওয়াজ শুনে রাজু খুব গুরুতর ভাবে ভয় পেয়ে যায়। রাজু চারিদিকে টর্চ মেরে দেখে, তখনই একটা অদৃশ্যমান ফোর্স ওকে দ্রুত গতিতে রুমের ভেতরে টেনে নিয়ে যায়। রুমে যাওয়া মাত্রই রুমটা তক্ষুনি বন্ধ হয়ে যায়। রাজু খুব বেশি ভয় পেয়ে যায়। রুমে আসা মাত্রই ওই ফোর্স ওকে ছেড়ে দেয়। সেটা ছাড়া মাত্রই মাটিতে পেছনে ঘষড়ে দেওয়ালে লেগে যায়। টর্চ তখনও জ্বলছিল আর ও বিড়বিড় করতে লাগলো, হে ভগবান, এটা কি হচ্ছে? কোথাও এই ঘর ভুতুড়ে নয় তো? রাজুর ভয় সঠিক ছিল। ওই ঘরটা সত্যিই ভুতুড়ে ছিল। ওই ঘরে একটা আত্মার রাজত্ব ছিল, যে বছর ধরে ওই ঘরে কারো আসার অপেক্ষা করছিল। সেই রাতে তার অপেক্ষা পুরো হয়ে গেছিল। রাজু বারবার রুমে ভয় পেয়ে এদিকে ওদিকে টর্চ মারছিল। দেখো দেখো, তুমি চেকো হও, প্লিজ আমাকে যেতে দাও। আমি কথা দিচ্ছি আজকের পর আর কখনো আসবো না এখানে। তখনই ওখানে একটা মেয়ে এসে প্রকট হয়, যে সাদা কাপড় পরে রয়েছিল, একদম যেন কোনো মৃতদেহ শুকিয়ে গেছে। রাজু তাকে দেখে খুব জোরে চিৎকার করে ওঠে। ভয় পাওয়ার আর চিৎকার করার কোনো দরকার নেই। আমি তোকে ছেড়ে দেব, শুধু তুই আমার দুটো কাজ করে দে। তুমি যা বলবে আমি তাই করব, আমাকে যেতে দাও ব্যাস। প্রথম কাজ, তোমাকে এই লোকটাকে যে হোক করে আনতে হবে, আর দ্বিতীয়, এই মহিলাটাকে এখানে ডাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি। পেতনি রাজুকে দুটো ফটোগ্রাফ দিয়ে দেয়। লোকটার ফটোর পেছনে তার অ্যাড্রেস লেখা আছে, আর মহিলাটার ছবির পেছনে তার ফোন নাম্বার লেখা ছিল। দাঁড়াও, তুমি এদেরকে আনতে যেতে পারো, কিন্তু তোমার আসা পর্যন্ত তোমাকে তোমার জায়গায় কোনো কাছের মানুষকে ছেড়ে যেতে হবে। যদি এরকম না করো তাহলে তুমি এখান থেকে কখনো যেতে পারবে না। ফোন কর। রাজু কিছুই বুঝতে পারছিল না যে ও কি করবে। শেষে ও ফোন লাগালো।
হ্যালো রিয়া। চোর রাজুর সব থেকে কাছের মানুষ ওর স্ত্রী ছিল, সেই জন্য ও তাকেই ডেকে পাঠালো। স্ত্রী জানালা দিয়ে ঘরে আর তারপর রুমে চলে আসে। কেন ডেকেছো তুমি আমাকে এই অভাগা জায়গায়? তখনই রাজুর পেছনে ওই পেতনি চলে আসে, যাকে দেখে রিয়া চিৎকার করে ওঠে। তখনই পেতনি ওর মাথা ধরে হাওয়ায় তুলে নেয়। এটা কি করছো? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও, ওকে মেরো না, ওকে মেরো না। চিন্তা করিস না, শুধু এটাই দেখছিলাম যে তুই যাকে এখানে ছেড়ে যাচ্ছিস সে সত্যি তোর খুব কাছের কি না। এবার যা, তাড়াতাড়ি ফটোওয়ালা লোকটাকে নিয়ে আয়, যে করে হোক নিয়ে আয়, কিন্তু নিয়ে আয়। আর ওই মহিলাকে ফোন করেই ডেকে নিবি, সে আমার মা। এই ঘরের কথা বললে সে অবশ্যই আসবে। পেতনি ছেড়ে দেয়, রিয়া অজ্ঞান হয়ে যায়। ঠিক ঠিক আছে, যেমনটা তুমি বলবে আমি তেমনটাই করব। তুমি শুধু প্লিজ আমার ওয়াইফকে কিছু করো না, আমি এখনই যাচ্ছি। তখনই দরজা খুলে যায় আর ওখান থেকেই জানালাও খুলে যায়। রাজু পাগলের মতো মাঝরাতে ওই লোকটার ঘর খুঁজে বেড়াচ্ছিল। রাজু ফটোতে লেখা অ্যাড্রেস দেখে লোকেদের ঘরের নম্বর চেক করে। ফটোর পেছনে সুন্দরনগর 12/48 লেখা ছিল। একটা জায়গায় টর্চ মেরে দেখে সেখানে 12/36 লেখা ছিল। একটু আগে এগিয়ে যায়, আবার টর্চ মেরে দেখে ওখানে 12/48 লেখা ছিল। তার সাথে লেখা ছিল রামনিবাস। রাজু নিজের ব্যাগ থেকে দেশি বন্দুক বার করলো আর হাতে নিয়ে পেছনে রেখে ভেতরে চলে যায়। বেল বাজায়। 2 বার বেল বাজা মাত্রই অর্ধেক ঘুমের ঘোরে একটা লোক বেরিয়ে আসে। আগে বলুন। সুনীল বাবুর সাথে কাজ ছিল। আমি সুনীল, বলুন। নাম কনফার্ম হওয়া মাত্রই রাজু সুনীলের মাথায় দেশি বন্দুকের পেছনের অংশ দিয়ে ঘাত করে দেয়। সুনীল ওর গলায় পড়ে যায়। রাজু নিজের ফোন বার করে আর লেডির সাথে কথা বলতে লাগে। হ্যালো, আমার নাম রাজু, এখন আমি আনন্দনগরের ঘরে বন্দি আছি। আপনি যদি না আসেন তাহলে আমি মরে যাব। রাজু সুনীলকে একটা বাইকে বেঁধে নিয়ে বেরিয়ে যায়। রাজু ওকে জানালা দিয়ে ভেতরে নিয়ে আসে আর টানতে টানতে রুমে নিয়ে যায়। এই না পেতনিদি, যেমনটা তুমি বলেছিলে আমি তেমনটা করে দিয়েছি, এবার যেতে দাও আমাকে। ওই মহিলাটাও এসে যাবে। সেও এসে গেছে। একটা লেডি ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে এসেই সে লাইট জ্বালিয়ে দেয়। কে আছে ভেতরে? কে ফোন করেছিল আমাকে? রুম থেকে আওয়াজ এলো। মা, আমি ডেকেছি তোমায়, আমি নিজেরই রুমে আছি মা। আওয়াজ শুনে মা অবাক আর হতপ্রভ হয়ে যায়। সে দৌড়ে দৌড়ে ওই রুমে চলে যায়। নীলু। রুমে সে রাজু, তার অজ্ঞান হওয়া স্ত্রী আর সুনীলকে দেখতে পায়। ওখানে পেতনিও দাঁড়িয়েছিল। নীলু নাম নেওয়া মাত্রই পেতনি একটা সুন্দর মেয়েতে বদলে যায়। হ্যাঁ মা, আমি তোমার নীলু। তুই কোথায় চলে গেছিলি সোনা? কত খুঁজেছি আমি তোকে। তুমি বেঁচে আছো? কিন্তু আমি তো তোমাকে নিজের হাতে মেরেছিলাম এখানেই। শুনতে পেলে মা? আমার ও হবু বরই আমাকে মেরে দিয়েছিল আর এই খাটের নিচে পুঁতে দিয়েছিল, কারণ আমি একে জবরদস্তি করতে থামিয়েছিলাম। তখনই আমার বিশ্বাসকে চিড়েছিল। এখন আমি ওকে চিড়ে ফেলবো। এবার আমি স্বতন্ত্র মা, এখন আমি স্বতন্ত্র। আসছি মা। এইটুকু বলে নীলু আবার পেতনি হয়ে যায় আর নিজের হাত সুনীলের দিকে বাড়িয়ে দেয় আর মাথাটাকে বাঁকিয়ে দেয়। সুনীল দেওয়ালে গিয়ে চিপকে যায় আর ওর হাত বেঁকে ভেঙে যায়, তারপর পাও বেঁকে ভেঙে যায়। ওর মুখ
বেঁকে যায় আর খারাপভাবে ফেটে যায়। পেতনি উধাও হয়ে গেল। ওখানে রুমে মা কাঁদছিল, রাজু অবাক ছিল, আর অজ্ঞান রাজু স্ত্রী ছিল। প্রত্যেক মানুষকে তার কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয়। সেই জন্য বলি, খারাপ কর্ম করার আগে ভেবে নাও, যদি তার পরিণাম তোমাকে ভোগ করতে হয় তাহলে কি সহ্য করতে পারবে? মানুষ কোনো বিপদে না পড়ে যায় সেই জন্য সাবধান বোর্ড লেখা হয়, আর যেখানে সাবধান বোর্ড লেখা থাকে সেখানে কখনো যাওয়া উচিত নয়। একটা গভীর অন্ধকার রাত ছিল। একটা ঝাড়ের ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসে। তখনই ঝাড়কে চিরে একটা ভয়ঙ্কর চেহারাওয়ালা বুড়ি ডাইনি বাইরে বেরিয়ে আসে। ও নিজের ব্যাগ থেকে একটা আয়না বার করে আর নিজের চেহারা দেখতে লাগে। ও চেহারায় ভাঁজ কাটা দাগ দেখে রেগে গিয়ে বলে উঠল, এ কি, আমার সুন্দর চেহারায় ভাঁজ কাটা দাগ দেখা যাচ্ছে। মানে যদি আরো কয়েকটা দিন আমি মানুষের রক্ত না পাই তাহলে আমি বুড়ি হয়ে যাব। না না না, এটা হতে পারে না। আমি বুড়ি হতে পারি না, মোটেই বুড়ি হতে পারি না আমি। আমাকে তাড়াতাড়ি মানুষের রক্ত খেতে হবে, তাতে যাই হয়ে যাক না কেন আমাকে মানুষের রক্ত চাই। ডাইনি মানুষের খোঁজে একটা গ্রামে এসে পৌঁছয়, কিন্তু গ্রামে কাকেও দেখতে পেল না। ঘরের সব দরজা বন্ধ পড়েছিল। তখন ও পেছন থেকে কারোর আসার আওয়াজ শুনতে পেল। ও ঘুরে দেখল, তখন ও একটা তান্ত্রিককে আসতে দেখতে পেল। কি ভাগ্য আমার, শিকার নিজে হেঁটে আমার কাছে আসছে। এখন আমি এর রক্ত খাবো আর আবার যুবতী হয়ে যাব। দাঁড়াও, আমার খিদে না মিটিয়ে এত তাড়াতাড়ি কোথায় চলে যাচ্ছ? দাঁড়িয়ে যা ডাইনি, আর এই গ্রাম থেকে দূরে চলে যা, না হলে আমি তোকে মোটেই ছাড়বো না। ডাইনিকে মারাটা মুশকিলই নয়, অসম্ভব কাজ। মূর্খ তান্ত্রিক, এখন তুই বাঁচবি না, আর না এই গ্রামবাসীরা। ডাইনি তান্ত্রিকের দিকে এগিয়ে গেল। তান্ত্রিক ছাই বার করে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে আর ডাইনির ওপরে ছড়ে ফেলে দেয়। ডাইনি কষ্টে ছটপট করতে লাগলো আর দয়ার ভিক্ষে চাইতে শুরু করলো। ছেড়ে দাও আমাকে, ক্ষমা করে দাও, আমি কাউকে কিচ্ছু করব না। এমনি তো এখন তুই কারো কিছু ক্ষতি করতে পারবি না। তান্ত্রিক নিজের ব্যাগ থেকে একটা ছোট শিশি বার করে, যার ভেতরে ডাইনি একটা ধোঁয়ার রূপে বন্দী হয়ে যায়। তান্ত্রিক ওই শিশি নিয়ে জঙ্গলের এক কুয়োর কাছে গিয়ে পৌঁছয়। আজকের পর তুই এই কুয়োতে বন্দী থাকবি, যতক্ষণ কেউ তোকে এখান থেকে বার না করে দিচ্ছে। এই রনিত, কি যে কেঁদে বেড়াস? তুই এখানে মুখ ঝুলিয়ে কেন বসে আছিস? আরে আমরা পিকনিকে যাচ্ছি ভাই, কারোর শ্রাদ্ধে নয়। জাস্ট চিল ইয়ার। ভাই, যবে থেকে আমি জানতে পেরেছি যে আমরা যে জঙ্গলে পিকনিক করার জন্য যাচ্ছি সেখানে একটা ডাইনির কুয়ো রয়েছে, আর ওখানে আশেপাশে থাকা লোকেদের কথা মতো যে ওই কুয়োর ডাইনি লোকেদেরকে মেরে নিজের বয়সকাল বাড়িয়ে দেয়, ব্যাস তখন থেকেই আমার কেরোসিন অবস্থা ভাই। আরে গ্রামের লোকেরা মূর্খ হয়, সেই জন্য ওরা সবাই ভূত প্রেত ডাইনির উপরে আজ অব্দি বিশ্বাস করে। যাই হোক, ঠিক আছে, ডাইনি হোক বা ডাইনির মা, ওর সাথে আমরা করব তাম্মা তাম্মা। কি বন্ধুরা? ঠিক বলেছিস।
রনিতের কথাগুলো একদম সত্যি ছিল, কিন্তু ওর বন্ধুরা ওর কথাগুলোর মজা উড়িয়ে খুব বড় ভুল করে ফেলেছিল। এরকম করে সবাই আজকে নিজেদেরকে একটা খুব বড় বিপদে ফেলে দিয়েছিল। জল শেষ হয়ে গেছে, আমি জল নিয়ে আসছি। ভিকি জলের সন্ধানে ঘন জঙ্গল পার করে এগিয়ে চলেছিল। তখনই ও সামনে একটা খুঁটিতে অনেকগুলো বাদুড়কে ঝুলে থাকতে দেখতে পায়। আর তারপর ওই সব বাদুড়গুলো ওখান থেকে যেই না উড়ে চলে গেল, ভিকি ওখানে একটা বোর্ড ঝুলে থাকতে দেখল। বোর্ডে লেখা ছিল সাবধান, ডাইনির কুঁয়ো, এই কুঁয়োর কাছে যাওয়া একেবারে নিষেধ। আজ পৃথিবী কোত্থেকে কোথায় পৌঁছে গেছে, কিন্তু এই গ্রামের লোকেরা এখনো ভূত প্রেতের কথায় আটকে রয়েছে। ভগবানই জানে এই গ্রামের লোকগুলোর মাথায় কবে বুদ্ধি হবে। ভিকি একটা গাছের ডাল ভাঙে, সেটা বোতলে ভেঙে তার সাহায্যে কুঁয়ো থেকে জল বার করতে লাগলো। তখনই ওর কানে খুব ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পেল। ভিকি আওয়াজ শুনে ভয় পেয়ে যায় আর এদিকে ওদিকে তাকাতে লাগলো, কিন্তু চারিদিকে শুধু গাছপালা আর বন জঙ্গল ছাড়া কিছুই দেখতে পেল না। ভিকি ঘাবড়ে গিয়ে কে আছে ওখানে? মনে হচ্ছে কোনো বাচ্চাকেই কুয়োতে ফেলে দিয়েছ হবে। আমি আবার ফিরে এসেছি, আমি আবার ফিরে এসেছি। দেখ তান্ত্রিক, আমি আবার ফিরে এসেছি। ওর পেছনে কি হচ্ছে সেটা না জেনে ভিকি জলের বোতল নিয়ে সামনে কারের দিকে এগিয়ে গেল। ও পেছন থেকে এই আওয়াজগুলো শুনে ভয়ে থেমে যায়। তখনই ডাইনির নজর ওর উপর পড়ে যায়, আর তখনই ও ভিকের পেছনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে যায়। ডাইনি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। ভিকি অনুভব করে ফেলল যে কেউ ওর পেছনে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। ও একটু ভয় পেয়ে গেল। তা সত্ত্বেও ভয়ে কাঁপছিল ভিকি সাহস করে পেছনে ঘুরে তাকালো, আর খুব খারাপভাবে শক লেগে চোখ খোলা হয়েই রয়ে যায়, যেন ও মৃত্যুকে দেখে ফেলেছিল। কুয়োর ওপরে বাতাসে একটা বুড়ি খুবই মারাত্মক ডাইনি, যে ওকে দেখে চোরে চোরে হেসে যাচ্ছিল। ভিকি প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ও বেশি দূর যেতে পারল না। ডাইনি নিজের লম্বা চুল দিয়ে ওকে ধরে নিজের দিকে চোরে টেনে নিল। আমার থেকে দ্রুত তো অলিম্পিকের খেলোয়াড়রাও দৌড়তে পারবে না, তাহলে তুই আর কি জিনিস রে? হ্যাঁ, কত যুবক আর গরম রক্ত, আজ তো আমি খুব মজা পাবো তোর রক্ত খেয়ে। ভগবানের জন্য আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, তুমি এই জল খেয়ে নাও। আমি জল নয়, রক্ত খাই। তুই ওখানে ওই বোর্ডে সাবধান লেখা ছিল পড়িসনি নাকি রে? রক্ত চুষে খাওয়া ডাইনি আমি, যে রক্ত খেয়ে যুবতী হয়ে যায়। এবার আমি তোর রক্ত খাবো। হঠাৎ ডাইনির জিভ খুব ধারালো হয়ে যায়, আর একটা ঝটকায় ভিকির মাথা ধড় থেকে আলাদা করে দেয়। ওর ধড় থেকে বেরোনো রক্তটাকে হাতে তুলে খেতে লাগলো। রক্ত খেয়ে ডাইনি একটু যুবতী হয়ে যায়, আর ওর চেহারার ভাঁজ কাটা দাগ একটু কম হয়ে যায়। এই ভিকি কোথায় মরে গেল ভাই? অমিত, মনে হচ্ছে ওই জঙ্গলের ঝাড়ে কিছু আছে, ওই ঝাড়টা খুব জোরে জোরে নড়ে যাচ্ছে। অমিত ওই দিকে তাকিয়ে দেখলো, ঝাড়টা একটু নড়াচড়া করছিল না। ও বলল, কোথায় নড়ছে? ওখানে তো কিছুই নেই। ভয় পাস না, বাতাসে নড়ছিল হয়তো।
কিন্তু বাতাস তো একটুও বইছে না। দেখ, একটাও পাতা নড়ছে না। ভাই, তুই খুব বেশি ভয় পাস। কোনো জন্তু হবে, আমাদের দেখে ভয় পালিয়ে গেছে। তুই টেনশন নিস না, চল চিল মারে আর। কিন্তু রনি তো টেনশন নিয়ে ফেলেছিল। বাঁচাও 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 বাবা, বাঁচাও। ওর বন্ধু ওকে ছটপট করতে দেখছিল। অমিত আর সনজিৎ রনিতকে বাঁচানোর জন্য ওর দিকে দৌড়লো। রনিতকে টেনে বাইরে বার করার পুরো চেষ্টা করলো। তখনই হঠাৎ রনিতের শরীর বাইরে বেরিয়ে যায়। এই কারণে অমিত আর সনজিৎ মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার পর ওরা নিজেদেরকে সামলে নেয় আর ওদের নজর রনিতের দিকে চলে যায়। রনিতের মাথা ধড় থেকে উধাও ছিল। এটা দেখে অমিত, সনজিৎ গুরুতরভাবে ভয় পেয়ে যায়। দুজনে কিছু বুঝতে পারতো তার আগেই ঝাড় থেকে ডাইনির চুল বেরিয়ে আসে আর ওই চুলটা ওদেরকে ধরে কুয়োর দিকে টেনে নিয়ে চলে যায়। দুজনে উল্টোভাবে ঝুলে থাকা ডাইনির চেহারা থেকে কয়েক ইঞ্চি দূরে ছিল। আজকের এই খাবার খেয়ে আমি খুব খুশি। মানুষ যদি কোনো সাবধানের বোর্ড দেখেও না দেখতে পায়, তাহলে তারা তাদের মৃত্যুকে নিমন্ত্রণ করে। সেই জন্য যেখানে সাবধানের বোর্ড থাকবে সেটাকে না দেখার ভান করিবেন না। কে জানে ওখানেও ডাইনির বাস রয়েছে। আছে আর কোন বাপের ছেলে যারা এই সাবধান বোর্ডকে অবমাননা করে আমার কুয়োর কাছে আসতে চায়? এই পৃথিবীর ভিড়ে যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে যায়, তখন সে সবার কাছে সাহায্য চায়। কিন্তু এই ভিড়ে কিছু লোক এমনও আছে যারা সাহায্যের নামে সামনেওয়ালাকে আরো বিপদে ফেলে দেয়, যা থেকে প্রাণ চলে যাওয়ার ভয় থাকে। কালো অন্ধকার রাতে শিয়ালদের চিৎকারের আওয়াজ আসে। একটা বড় গাছে অনেকগুলো কাক একসঙ্গে বসে কা কা করে ওখান থেকে উড়ে চলে যায়। সুমিত ড্রাইভিং সিটে বসেছিল। দিশা ওর পাশের সিটে বসেছিল। বেবি, তোমার ছেলে চাই না মেয়ে? ছেলে হোক বা মেয়ে, আমার জন্য দুটোই সমান সমান। তাছাড়া তোমার কি চাই? যেটা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ। তখনই অনেকগুলো কাক উড়ে যাচ্ছিল। তাদের মধ্যে একটা কাক গাড়ির দিকে মুড়ে যায় আর উইন্ডস্ক্রিনের সাথে ধাক্কা খেয়ে মরে যায়। উইন্ডস্ক্রিন ক্র্যাক হয়ে যায় আর অনেক রক্তও বেরিয়ে যায়। সুমিত তক্ষুনি ব্রেক লাগিয়ে গাড়ি থামিয়ে দেয়। দুজনে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। দিশা ঘাবড়ে গেছিল আর এদিকে সুমিত মৃত কাকের দিকে তাকিয়েছিল। সুমিত এগিয়ে চলে গেল আর কাকটাকে তুলে দূরে ছুড়ে দেয়। সুমিত, এই রাস্তা দিয়ে যাওয়াটা আমার ঠিক লাগছে না। তার উপর তোমার এই ভাঙা গাড়ি। আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাই না। বেবি, এটা ভাঙা গাড়ি নয়, এটা খানদানি গাড়ি। আর বেবি, আমরা অনেক এগিয়ে চলে এসেছি, তাই এখন অন্য রাস্তা দিয়ে যাওয়ার মানে হলো আবার আমাদেরকে শহরে যেতে হবে। এখন চলো গাড়িতে বসো, না হলে এখানে পুরো রাত কেটে যাবে। দুজনে গাড়িতে বসে পড়ে আর ওখান থেকেই যেতে লাগলো। গাড়ি নির্জন ঘন জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে যাচ্ছিল। তখন এই গাড়ি হঠাৎ 2-3টে ধাক্কা খাওয়ার পরে একটা জায়গায় থেমে যায়। সুমিত গাড়িটা স্টার্ট করার চেষ্টা করতে লাগলো, কিন্তু গাড়িটা স্টার্ট হলো না। এটা দেখে দিশার মুড খারাপ হয়ে গেল। সুমিত দিশার ভাব দেখে বুঝতে পেরে যায় যে ও এবার বিরক্ত হয়ে গেছে। কিছু ভাবতে ভাবতে সুমিত গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। সুমিত গাড়ির ফ্রন্টে গিয়ে বোনাট খুলে ফল্ট চেক করতে লাগলো। দিশা ওর কাছে এলো আর রেগে বলল, আমি বলেছিলাম হানিমুনের জন্য আমরা অন্য কোনো গাড়ি নিয়ে যাব, কিন্তু না, তোমার তো এই আদি যুগের পুরনো ভাঙা গাড়িটাই নিয়ে যাওয়ার ছিল। হয়ে গেল তো আবার খারাপ। কি জানি আমরা কখন গোয়া পৌঁছবো। কাম ডাউন সুইটহার্ট, রেগে যাচ্ছ কেন? এটা আমার দাদুর দেওয়া প্রথম গাড়ি। তুমি জানো আমাদের পরিবারে যে কেউ এই গাড়ি নিয়ে হানিমুন করতে গেছে না, তারা খুশির খবরটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে। ভয় পেয়ে দিশা অন্ধকারে এদিকে ওদিকে দেখতে লাগলো, কিন্তু অন্ধকার হওয়ার কারণে ও কিছুই দেখতে পেল না। তখনই ওর কানের কাছে কেউ যেন এলো। কে তুমি? আওয়াজ শুনে দিশা
আওয়াজের দিকে এক ঝটকা ঘুরে তাকালো, কিন্তু আশেপাশে কাকেও দেখতে পেল না। তারপর ওর মনে হলো ওর সাথে এই ইয়ার্কি সুমিতই করেছে। কিন্তু সুমিতকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দিশা ভয়ে কেঁপে ওঠে। তাহলে ওই আওয়াজটা কার ছিল? এই প্রশ্নটা দিশার মাথায় ঘুরতে শুরু করলো। সুমিত, আমার এই জায়গাটা মোটেই ঠিক মনে হচ্ছে না। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত। ডোন্ট ওয়ারি বেবি, গাড়ি স্টার্ট হয়ে গেলেই আমরা রওনা দেব। দিশা, কি হলো? ডাইনি তোমার তোমার পেছনে। সুমিত মোবাইলের লাইট অন করে দেখে, তখন ওর পেছনে একটা বুড়ি মহিলাকে দেখতে পায়। ক্রমাগত বিদ্যুৎ চমকাচ্ছে। দিশার এখন একটু অদ্ভুত মনে হচ্ছিল। দিশা এ কোনো ডাইনি নয়, একজন বৃদ্ধ মহিলা। শোনো ঠাম্মা, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। আমরা আজ রাত এখানে আশেপাশে কোথাও কি থাকার জায়গা পেতে পারি? সুমিত, আমাদের এভাবে অজানা লোকেদের কাছে সাহায্য চাওয়া উচিত নয়। তার উপর ওনাকে দেখতে ঠাম্মা কম, ডাইনি বেশি মনে হচ্ছে আমার। এখন সবাই তোমার মতো এত যুবতী আর সুন্দরী তো হতে পারে না আমার ডার্লিং। ডোন্ট ওয়ারি, ও একটা বুড়ি, ওর নিজের একটা পা কবরে আছে। এ চাইলেও আমাদের কি ক্ষতি করতে পারবে? কাছে একটা ডাক বাংলো আছে যেখানে আমি দেখাশোনার কাজ করি। তোমরা দুজন ওখানে থেকে যেতে পারো। ডাক বাংলার দরজা ভেতরের দিকে ভয়ঙ্কর আওয়াজের সাথে খুলল। দরজার সামনে উষা আর তার সামনে সুমিত আর দিশা দাঁড়িয়েছিল। তিনজন ভেতরে চলে আসে, আর তখনই দিশার উপরে একটা সাপ পড়ে যায়। দিশা চিৎকার করে লাফাতে লাগলো। উষা ওকে বলল, ভয় পেও না, এটা নকল সাপ, এটা খেলনা। আমার নাতি নাতনিরা এটা দিয়ে খেলা করে। যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। সুমিত আর দিশা একটা রুমের দিকে এগিয়ে গেল। উষা যেতে যেতে ওদেরকে দেখলো, আর তখনই ওর চেহারায় ডাইনির রূপ দেখতে পাওয়া যায়। সুমিত আর দিশা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। উষা ডাইনির রূপে দুজনকে খাওয়ার সময় সাইডে দাঁড়িয়ে থেকে ওদেরকে দেখতে থাকে আর স্মাইল দিতে থাকে। দিশা গ্লাসে করে জল খাচ্ছিল, আর গ্লাস যখনই টেবিলের উপরে রেখে দেয়, ও নিজের খাবারের থালায় অনেকগুলো পোকামাকড় দেখতে পায়। ও জোরে চিৎকার করে ওঠে আর থালাটা দূরে ছুঁড়ে দেয় আর বমি করার চেষ্টা করতে লাগলো। দিশা, কি হলো দিশা? কি হয়েছে? আরে ওকে, তুমি খাবার ছড়িয়ে দিলে কেন? আমার থালায় অনেকগুলো টিকটিকি, গিরগিটি আর অনেক পোকামাকড় ছিল। আমি খাবার না, শুধু পোকামাকড় খাচ্ছিলাম। তুমি ওই খাবার খেও না, ফেলে দাও সবকিছু। দিশা ফেলে দেওয়া থালার দিকে দেখে তখনই ও শুধু খাবারই দেখতে পেল। তারপর সুমিত দুধের গ্লাস নিয়ে ওকে দুধ খাওয়ার জন্য দেয়। দিশা দুধ খেতে শুরু করে। তখনই ওর মনে হলো যে ও রক্ত খাচ্ছে। গ্লাসের দিকে দেখলো তো দুধ লাল রঙের দেখাচ্ছিল। ও তখনই গ্লাস ফেলে দেয় আর রক্ত রক্ত চিৎকার করে ওঠে। এটা তুমি কি বলে যাচ্ছ দিশা? দেখো দেখো, ওখানে ওখানে না তো টিকটিকি রয়েছে, না গিরগিটি, আর না পোকামাকড়। ওকে, এই নাও দুধ খেয়ে নাও। সুমিত, সুমিত, এতে রক্ত আছে, আমাকে রক্ত খাওয়াচ্ছ? দিশা, তোমার কি হয়ে গেছে? তোমার শরীর ঠিক আছে তো? ওটা রক্ত নয়, দুধ ছিল। মনে হচ্ছে তুমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছো। চলো গিয়ে শুয়ে পড়ি। সুমিত গভীর ঘুমে শুয়েছিল। দিশার ঘুম পাচ্ছিল না, আর ও বিছানায় বসে আছে। ওর নজর জানালার দিকে যায়, তখন সেখানে ডাইনিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ও জোরে জোরে চিৎকার করতে লাগলো। সুমিত ঘাবড়ে গিয়ে উঠে পড়ে আর জিজ্ঞেস করে, দিশা, দিশা, কি হয়েছে? কি হয়েছে? সুমিত আর দিশা দুজন জানালার দিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পেল না। সুমিত উঠে জানালা বন্ধ করে দেয় আর দিশাকে বলে, দিশা, তুমি যা কিছু দেখে চিৎকার করছো ওটা শুধু তোমার ভ্রম আর কিছুই না। তুমি নিশ্চিন্তে শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। না সুমিত, আমার বিশ্বাস করো, ওখানে সত্যি কোনো ডাইনির মতো দাঁড়িয়ে ছিল। আমি ভালো করে দেখেছি দিশা, ওখানে তেমন কিছুই নেই। এনিওয়েজ, তুমি অনেক ঘাবড়ে গেছো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি।
সুমিত কিচেনের দিকে চলে গেল। ওখানে ফ্রিজ রাখা রয়েছে। সুমিত জল বার করে আর ফ্রিজের দরজা বন্ধ করে মুড়ে যায়। আর তখন ওর মনে হলো ও যেন কিছু দেখেছে। ও ফ্রিজটা আবার খুলে দেখে আর একেবারে অবাক হয়ে যায়। ফ্রিজে একটা মাথা কেটে রাখা ছিল। সুমিত গুরুতরভাবে ভয় পেয়ে যায়। তখনই দিশার চিৎকার শুনতে পাওয়া যায়। সুমিত আওয়াজের দিকে ঘুরে তাকায়। সুমিত, সুমিত, ও আবার এসেছিল। সুমিত, প্লিজ আমার বিশ্বাস করো, ও আবার এসেছিল। ও সত্যিই ডাইনি। তুমি ঠিক বলছো, এই জায়গাটা ঠিক নয়। আমিও ফ্রিজে কোনো এক মানুষের কাটা মাথা দেখলাম। চলো চলো পালাও এখান থেকে। সুমিত আর দিশা গেটের দিকে দৌড়চ্ছিল, কিন্তু যখনই ওরা দুজন গেটের দিকে পৌঁছলো তখন গেট নিজের থেকেই বন্ধ হয়ে যায়। বুঝতে পারলো না যে এখন তারা কি করবে। দিশা পেছনে ঘুরে তাকালো, তখনই বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় দিশা ওই বাড়ির ছাদে সেই ডাইনিটাকে উড়তে দেখতে পায়। ওর চোখ দুটো ভয়ের চোটে একেবারে ফেটে রয়ে গেল। সুমিত ওপরে তাকিয়ে দেখে তখন ওরও অবস্থা খারাপ হয়ে গেল, কারণ দুজনের মাথায় মৃত্যু যে দাঁড়িয়েছিল। ছাদে উষা খুবই ভয়ঙ্কর ডাইনি রূপে দেখা যাচ্ছিল। ও জোরে জোরে হাসতে শুরু করলো। আজ অব্দি বাংলো থেকে কেউ বেঁচে পালাতে পারেনি, তোমরা দুজন কি করে যাবে? হাসতে হাসতে ডাইনি দুজনের দিকে এগিয়ে যায়। সুমিত আর দিশা ঘাবড়ে গিয়ে পেছনের দিকে পালাতে লাগলো, কিন্তু তখনই ডাইনি নিজের দুটো হাত লম্বা করে দেয় আর ওর হাত পিঠ দিয়ে ওদের ভেতরে ঢুকে যায় আর পেট ছিঁড়ে বেরিয়ে আসে। দুজন ওখানেই মরে যায়। আর ডাইনি হাসতে শুরু করে। মানুষকে কখনো কোনো রাস্তায় অজানা লোকেদের থেকে সাহায্য নেওয়া উচিত নয়, না হলে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় নিজের প্রাণ হারাতে পারে।